মৌলি আর বিক্রমের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে পুলিশের হাতে তুলে দিল নয়নতারা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অনিরুদ্ধ আর বাণী মিলে তো বিক্রম দেবের ঘরে চলে গেছে। বিক্রম দেবের সারা ঘর তন্ন তন্ন করে খুঁজছে যদি কোনো ডকুমেন্টস পাওয়া যায়। ঠিক তখনই মৌলি সেটা দেখে বিক্রম দেবকে ফোন করে সমস্ত কিছু জানিয়ে দিয়েছে। মৌলি তো এবার বিক্রম দেবের ফোনটা রাখতেই ঠিক তখনই নয়নতারা সেখানে চলে আসে। নয়নতারা এসেই মৌলিকে বলছে যে আমি কিন্তু ফোনে সবটা শুনে নিয়েছি। মৌলি তখন নয়নতারাকে ভুলভাল বোঝাচ্ছে, বলছে গ্র্যান্ডমামি আমি আসলে, তখন নয়নতারা তো এবার রেগে গেছে। মৌলিকে তো টানতে টানতে নয়নতারা নিজের ঘরে এনেছে। মৌলি তখন বলছে আরে বাবা হাতটা ছাড়ো, আমার হাতে তো লাগছে। নয়নতারা তখন মৌলিকে সরাসরি বলছে যে আগে আমার প্রশ্নের উত্তর দাও। মৌলি তখন বলছে কি প্রশ্ন? নয়নতারা তখন মৌলিকে সরাসরি বলছে যে তুমি বিক্রম দেবকে কেন ফোন করেছিলে, আর আমাকে না জানিয়ে তুমি এত বড় কাজ করার সাহস কি করে পেলে? মৌলি তো এবার নয়নতারাকে বলছে আমি কোনো ভুল করিনি। নয়নতারা তো এবার রেগে গেছে, মৌলিকে বলছে তুমি জানো বাণী আর অনিরুদ্ধ কত ঝুঁকি নিয়ে ওই লোকটার ঘরে গেছিল, আর তুমি ওই লোকটাকে সব কিছু ফোন করে বলে দিচ্ছ। মৌলি তো এবার হাসতে হাসতে নয়নতারাকে বলছে বাহ, এই দিনটাও আমাকে দেখতে হলো যে আমার গ্র্যান্ড মমি বাণীকে সাপোর্ট করছে, বাণীর জন্য কষ্ট পাচ্ছে। নয়নতারা তো এবার মৌলিকে সরাসরি বলছে যে হ্যাঁ আমি বাণী আর অনিরুদ্ধকে সাপোর্ট করছি, কারণ ওরা দুজন আমাদেরকে বাঁচানোর জন্য লড়ে যাচ্ছে। আর তুমি কি করছো? তুমি যে আমাদের জীবনটা পুরো সর্বনাশ করে দিচ্ছে তার সঙ্গে তুমি হাত মিলিয়েছো। মৌলি তো এবার নয়নতারাকে ভুলভাল বোঝাচ্ছে, বলছে যে আমি যা করেছি আমাদের ভালোর জন্য করেছি, তোমার ভালোর জন্য করেছি, আমার ভালোর জন্য করেছি। নয়নতারা তখন মৌলিকে বলছে তাই আমাদের ভালোর জন্য করেছো তুমি? মৌলি তখন বলছে বিলিভ মি গ্র্যান্ড মমি, আমি সত্যি কথা বলছি, আমি যেটা করেছি তোমার আমার কথা ভেবেই করেছি। দেখো আমি বিক্রম দেবের সঙ্গে একটা সেটেলমেন্টে এসেছি যাতে আমরা বাকি জীবনটা আরামে কাটাতে পারি, শান্তিতে কাটাতে পারি, এদের কথা শুনতে যাতে না হয় আমাদেরকে। নয়নতারা তো এবার সরাসরি মৌলিকে বলে দিচ্ছে যে আমি তোমাকে একদম বিশ্বাস করি না, তুমি যে আমাদের ভালোর জন্য বিক্রমের সঙ্গে হাত মিলিয়েছো সেটা আমি কিছুতেই বিশ্বাস করি না। আর তুমি কি নয়নতারাকে এতটা বোকা ভাবো নাকি? আমি জানি মৌলি এর পেছনে তোমার বড়সড় কোনো চক্রান্ত আছে, আমি জানতে চাই সেটা কি। বিক্রমদেব তোমাকে কি প্রতিশ্রুতি দিয়েছে সেটা তুমি চুপ করে থেকো না, সেটা আমাকে বলো। মৌলি তো এবার নয়নতারাকে বলছে হ্যাঁ গ্র্যান্ড মামি আমি তোমাকে বলবো না তার কাকে বলবো, ঠিক আছে এখন বলবো না কিন্তু কদিন পর আমি বলবো। নয়নতারা তখন বলছে এই তো এই কথাটাই তো আমি শুনতে চাইছিলাম, এখন তো বোঝাই যাচ্ছে যে তুমি নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছ। মৌলি তখন নয়নতারাকে সরাসরি বলছে আমি কিন্তু কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নই গ্র্যান্ড মামি। নয়নতারা তো এবার কথাটা শুনে রেগে যায়, মৌলিকে টানতে টানতে নিয়ে এসে বলছে যে তুমি আমার কাছে জবাবদিহি করতে কিন্তু বাধ্য মৌলি। তুমি জানো তোমার জন্য আমাদের সকলের জীবন যেতে বসেছে, তুমি ভালোই ভালোই কিন্তু বলে দাও যে ও তোমাকে কি প্রতিশ্রুতি দিয়েছে। মৌলি তখন সরাসরি নয়নতারাকে বলছে আমি তোমাকে কিছু বলবো না, আর কি জানো তো আমি তোমাকে বলতে বাধ্যও নই। এই বলেই তো মৌলি রাগমাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। মৌলি চলে যাওয়ার পর নয়নতারা তো একা একা পাগলের মতন বকছে, বলছে না না কিছু তো লুকানোর আছেই, তা নাহলে আমরা সকলে অ্যারেস্ট হলাম কিন্তু ও অ্যারেস্ট হলো না কেন? আমাদের সকলকে বিক্রমদেব কাজে রাখলো কিন্তু ওকে কেন রাখলো না? আমাদের সকলকে থানা থেকে ছাড়ানোর এক ফোঁটাও ব্যবস্থা করলো না। আর মানে এই মৌলির সঙ্গে কিছু ওই লোকটার যোগাযোগ আছে, নিশ্চয়ই কিছু একটা আছে। না না, এবার আমি বুঝতে পারছি যে আমারই ভুল, এই নয়নতারা রায়কে নিজের রাস্তাটা দেখে নিতে হবে। এই বিক্রম দেবের সঙ্গে এবার নয়নতারা রায় নিজে কথা বলবে। অপরদিকে দেখা যাচ্ছে বাণী আর অনিরুদ্ধ তো রান্নাঘরে রয়েছে। অনিরুদ্ধ বাণীকে বলছে বাণী আমাদের কিন্তু যে করেই হোক বিক্রম দেবের বিরুদ্ধে প্রমাণগুলো জোগাড় করতে হবে। বাণী তখন অনিরুদ্ধকে বলছে যে হ্যাঁ আপনি চিন্তা করবেন না, আমরা ঠিক প্রমাণ জোগাড় করতে পারবো। ঠিক তখনই দেখা যাচ্ছে সেখানে বিক্রম দেব আর কুয়াশা চলে এসেছে, আর পেছনে পেছনে তো দাদুও এসেছে। দাদুর দেখা যাচ্ছে যে মাথাটা খুব ঘুরছে, শরীরটা খুব ক্লান্ত। ঠিক তখনই দেখা যাচ্ছে দাদু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বাণী আর অনিরুদ্ধ তো সেটা দেখে সঙ্গে সঙ্গে ছুটে গেছে দাদুর কাছে। তো ঈশানী মৌলিও সেখানে ছুটে এসেছে। কুয়াশা তখন বলছে দূর বাবা এরকম করার কি আছে, একটু অসুস্থ হয়ে পড়েছে, মাথা ঘুরে গেছে তাই জন্য এরকম হচ্ছে, তোমরা যেমন করছো আর কি। পানিতে আবার কুয়াশার কথা শুনে রেগে যায়, কুয়াশাকে বলছে কুয়াশা তুমি ভুলে যেও না কিন্তু নিজের যোগ্যতাটা। বিক্রম তো এবার সকলকে বলছে আরে বাবা তোমরা সকলে যখন আমার কাজ করতেই পারবে না তাহলে আমার শর্তে রাজি হয়েছিলে কেন? মৌলি তো এবার সকলের সামনে নাটক করা শুরু করে দিয়েছে, বাণীকে দোষারোপ করছে, বলছে বাণী তুমি যদি আজকে বিক্রম দেবের কথায় রাজি না হতে তাহলে আমাদেরকে এইটা ফেস করতে হতো না, আর দাদাইকেও অসুস্থ হয়ে পড়তে হতো না। ঈশানীও তো এবার বাণীকে ভুল বুঝছে, বলছে বাণী মৌলি তো ঠিক কথাই বলেছে, তুমি কেন এই শর্তে রাজি হয়েছিলে? তখন তো তুমি এই শর্তটা নিয়ে বেশি লাফালাফি তুমিই করেছিলে।
বিক্রমদেব তো এবার বাণীকে সরাসরি বলছে যে এইসব ড্রামা অনেক হয়েছে, আমার রান্নাবান্নাগুলো ঠিকঠাক হয়েছে তো, ওই চিতল মাছের মুইঠা মোচার ঘন্ট এই সব কিছু হয়েছে। বাণী তখনই রেগে মেগে বিক্রমকে বলছে যে একটা বয়স্ক মানুষ আপনার চোখের সামনে অসুস্থ হয়ে পড়লো, আপনার বিন্দুমাত্র সহানুভূতিটুকুনিও নেই। বিক্রম তো এবার বাণীর ওপর চিৎকার করছে, বলছে সহানুভূতির কথা বলছো? আমি তোমাদেরকে এই বাড়িতে থাকতে দিয়েছি আর তোমরা এখন এইসব কথা বলছো? বাণী তো আর কোনো কথার উত্তর দেয় না। বাণী আর অনিরুদ্ধ তো এবার রান্নাঘরে চলে যায়। বেশ কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে বিক্রম তো এবার খেতে বসেছে, কুয়াশা তো এবার পাশে দাঁড়িয়ে আছে। বাণী আর অনিরুদ্ধ এবার খাবার টেবিলে বিক্রমের জন্য খাবার সাজাচ্ছে। বাণী আর অনিরুদ্ধ তো এবার দুজন দুজনের দিকে তাকিয়ে মিচকি মিচকি হাসছে। বিক্রম তো এবার সেটা দেখেছে। বিক্রম এবার মনে মনে বলছে আবার কি ফোন দিয়ে আঁটছে এরা দুজন মিলে, আগের বারে তো খাবারটা খেয়ে আমার অবস্থাটা কি হয়েছিল সেটা আমি ভুলিনি। না না, এই বিক্রমদেব এত সহজে বোকা বানবে না। তো বিক্রম এবার কি করেছে, তানিয়া তো ওখানে খেলছিল, তানিয়াকে ডাকে। তানিয়া তো এবার ভয়ে ভয়ে এসেছে। বিক্রম তখন তানিয়াকে বলছে, তানিয়া এই পোস্তর বড়াটা খেয়ে দেখো তো একবার, তোমার মায়ের হাতের রান্না। তানিয়া তো এবার ভয় পাচ্ছে, চুপ করে দাঁড়িয়ে আছে। পানি তো এবার বিক্রমকে সরাসরি বলছে যে আপনি নিশ্চিন্তে খান, আপনার ভয় পাওয়ার কিছু নেই, আমি একই বুদ্ধি না দুবার ব্যবহার করি না। বিক্রম তো এবার বাণীর কথা শুনে বিশ্বাস করে খাওয়া দাওয়া শুরু করে দেয়। বিক্রম এবার খাচ্ছে আর বাণীকে বলছে, বাণী না না, খাবার দাবারগুলো বেশ ভালো হয়েছে, আর তুমি আমার ঘরে দুধটা গরম দুধটা পাঠিয়ে দিও। বিক্রম তো এবার কিছুটা খাবার খেয়ে ওখান থেকে চলে যায়। এবার এক শয়তান যাওয়ার পরেই অন্য এক শয়তান আবার এসে হাজির হয়। ঠিক তখনই তো এবার বিদ্যুৎ সেই ঘরে এসে হাজির হয়েছে। বিদ্যুৎ এসেই তো তানিয়াকে ডাকাডাকি করে। তো তানিয়া তখনই বিদ্যুতের কাছে যায়, গিয়ে বলছে, ভালো রাক্ষস তুমি এখানে? বিদ্যুৎ তো এবার তানিয়াকে সামনে নাটক করছে, বলছে, তানিয়া তোমাকে না দেখলে না আমার মনটা একদম ভালো লাগে না, তাই জন্য তো তোমাকে দেখতে চলে এলাম, সে যে যাই বলুক না কেন আমি তো তোমার কাছে আসবই। বাণী আর অনিরুদ্ধ তো এবার রেগে গেছে বিদ্যুৎকে দেখে, বিদ্যুতের কাছে গেছে, তানিয়াকে বলছে, তানিয়া তুমি ঘরে যাও। তানিয়া তো এবার ভয়ে ভয়ে ঘরে চলে যায়। অনিরুদ্ধ তো এবার বিদ্যুৎকে সরাসরি বলছে, বারবার এখানে আসার মানেটা কি? বিদ্যুৎ তখন বলছে, আরে বাবা আমি আমার মেয়ে তানিয়াকে দেখতে এসেছি, তো কি হয়েছে? পানি তো এবার বিদ্যুৎকে সরাসরি বলছে, তুমি যতই চেষ্টা করো না কেন মাম্মামকে কেড়ে নিতে পারবে না, মাম্মাম কিন্তু আমাদেরই মেয়ে। হ্যাঁ, অনিরুদ্ধ তখন বিদ্যুৎকে বলছে, আমি যেন এই বাড়ির ত্রিসীমানায় তোমাকে আর না দেখতে পাই। বিদ্যুৎ তো এবার হাসতে হাসতে অনিরুদ্ধকে বলছে, আপনার কি ভোলার রোগ হয়েছে নাকি? আপনি ভুলে গেছেন যে এই বাড়িটা আর আপনাদের নেই, আর শিশু সুরক্ষা কমিটি থেকে আমাকে বলেছে যে এই বাড়িতে এসে আমি আমার মেয়ের দেখতে পারি, আর আমার মেয়ের যদি কোনো অযত্ন হয়েছে না তাহলে কিন্তু আমি তোমাদের কাউকে ছাড়বো না, আর দরকার পড়লে আমি বিক্রম দেবের সঙ্গে কথা বলে এই বাড়িতেই পাকাপাকিভাবে থেকে যাব। পানি তখন বিদ্যুৎকে সরাসরি বলছে যে বিক্রমদেব হয়তো কদিন এই বাড়িটা দখল করে রেখেছে ঠিকই। অনিরুদ্ধ তখন বলছে, হ্যাঁ দখল করে রেখেছে তো, কিন্তু সেটা বেশি দিনের জন্য নয়, এই বাড়িটা কদিন পর আমাদেরই আবার হবে। বিদ্যুৎ তো এবার কোনো কথা না বলে হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বাণী অনিরুদ্ধ পারবে কি এই বিপদের হাত থেকে নিজেদেরকে নিজেদের পরিবারকে উদ্ধার করতে? কমেন্টে আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না কিন্তু।